সালাম আলাইকুম প্রিয় লিসেনার, সবাইকে স্বাগতম নতুন কোন অভিজ্ঞতার নতুন আরো একটা ঈদ স্পেশাল এপিসোডে। আজকে ঈদের দ্বিতীয় দিন, সবাইকে আবারও ঈদ মোবারক। ঈদের একটা আমেজ চলছে এখন, চারিদিকে শুধু রক্তের গন্ধ, গরু নিয়ে সবাই মাতামাতি। তো ঘটনায় চলে যাই, পরে আবারও বিস্তারিত আলোচনা করব। আজকের ঘটনাটি পাঠিয়েছেন শামসুল ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ঘটনায় চলে যাই। খুব সুন্দর একটা ঘটনা পাঠিয়েছেন, চলুন ঘটনায় যাই। শ্মশান নিয়ে সবারই একটু ভৌতিক আমেজ আছে, শ্মশান নিয়ে ভৌতিক অনেক ঘটনা আছে। সেরকম একটা ঘটনা আজকে শামসুল ভাই পাঠিয়েছেন, চলুন ঘটনায় চলে যাই। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদেরকে পড়িয়ে শোনাব, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভূত বলে কিছু নেই, সবাই সবই মানুষের কল্পনা। এ নিয়ে ছেলে বুড়ো তো তুমুল হট্টগোল। নবীন বুড়ো তো একরকম উত্তেজিতই হয়ে পড়লেন। পোলাপানের উদ্দেশ্যে বললেন, দু কলম বিদ্যা শিখে তোরা যে কি হয়েছিস, এই কি লিখেছিস তার নেই ঠিক, তার উপর নিয়ে আবার তর্ক করছিস। বইয়ের কথা বইয়ের কথাকেই বেশি প্রাধান্য দিচ্ছিস, অথচ আমি যে বলছি আমি দেখেছি সেটা তোরা বিশ্বাসই করছিস না। কোনোদিন শ্মশান ঘাটে গিয়েছিস? না, তোর শ্বাস বিশারদ গিয়েছে। আমি বিলোপ করে বলতে পারি, শ্মশান ঘাটে তো দূরের কথা, রাতের বেলায়ও কোনোদিন নিজ ঘরের চৌখাট পর্যন্ত মাঠায়নি। তারা বলে কিনা ভূত বলে কিছু নেই। কি আমার পণ্ডিত রে, ঘরে বসে দু কলম লিখে দিল, সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে সমস্ত ভূত নাই হয়ে গেল। মানুষের বলা বলি, মানুষের দেখা বহুদিনের চিন্তা চেতনা সবকিছু একেবারে মিথ্যে হয়ে গেল। আরে বেটা, ভূত বলে কিছু আছে কিনা আছে একবার শ্মশান ঘাটে গিয়ে দেখিস, কত প্রকার কি কি সব বুঝতে পারবি। আসাদ বলল, তুমি গিয়েছো কখনো? রাগের মাত্রাটা আরো একটু বাড়লো নবীনের। বিরক্তির স্বরে সে বলল, বলে কি ছোকরা, আমি কি তবে বানিয়ে বানিয়ে বলছি? তোমাকে আমাকে তোরা অন্য লোকের মতন মনে করিস না। ওসব গল্প মারা আমার একেবারেই পছন্দ না, বুঝলি? যা বলবো সব সত্যি বল, সবই আমার সাথে সত্যি করছিস। আসাদ বলল তখন, তাহলে তো তোমার ভূতের সাথে সাক্ষাৎটাও আমাদেরকে আমাদেরকে হয় না, কি বলবি না? কিরে, তোরা যাবি তো আমার সাথে শ্মশান ঘাটে? বন্ধুরা রাজি হলে সে বলল, আজ রাতেই আমরা শ্মশান ঘাটের উদ্দেশ্যে রওনা হব। সবই যে মানুষের কল্পনা, মনের ভয়, সেটা কাল সকালে প্রমাণ করে দেব। নবীন বুড়ো বলল, আজ রাতে গেলে তো হবে না। সবাই বলল, কেন? তাদের দেখা আজ নাও পাওয়া যেতে পারে, হলে তোদের অমাবস্যা রাতে যেতে হবে রে। ওই দিন গেলে নিশ্চিত দেখা পাবি। অধিকাংশ ভূতই সেদিন শ্মশান ঘাটে গিয়ে একত্রিত হয়, নৃত্য করে। ওটা ওদের মিলন মেলার রাত। সবাই বলল, তাই নাকি? তবে আর বলছি কি, এক একটা সে কি চেহারা, মুখে বলে বোঝানো যাবে না, বুঝলি? এই দেখ, ভাবতেই শরীরের পশমগুলো কেমন খাড়া হয়ে উঠেছে, দেখছিস? অনিচ্ছা সত্ত্বেও পোলাপানদের সেটা দেখতে হলো। তবে সত্যি সত্যি লোমগুলোকে খাড়া হতে দেখে কিছুটা হলেও তারা বিস্মিত হলো। তারপরও তারা নবীন বুড়োর কথাকেও বিশ্বাস করল না। তারা কথার জবাবে বলল, কেমন চেহারা সে তো গেলেই দেখা যাবে। সেদিনের পর থেকে আর কোনো তর্ক হলো না, সবাই শুধু অমাবস্যা রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর কোনো এক অমাবস্যা রাতে 5 বন্ধু মিলে শ্মশান ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অন্ধকার কাকে বলে সেদিন বোঝা গেল। তার উপর আবার রাত্রির দ্বিপ্রহ, চারদিকে শুনশান নীরবতা, নিস্তব্ধতা, রাতের কান্না ছাড়া আর কোনো শব্দই নেই। কালো অন্ধকার চারপাশে বিধীর হয়ে বসে আছে।
তারই মাঝে 5 বন্ধু চরম উৎসাহে হেঁটে চলেছে। বাড়ির পিছে একটা বিল আছে, লবরঙ্গার বিল। তারপরে সেই ধলাপরির মাঠ, বিশাল বড় মাঠের মাঝখানে একটা আম বাগান আছে। সেই বাগান পেরিয়ে আরো কিছু দূর যাওয়ার পর একটা পুকুর, পরিত্যক্ত একটা পুকুর, 4-5টা তার কলা আর তেঁতুল গাছে ভরা। সেই পুকুর পরেই যে উঁচু ভিটেটা দেখা যায়, ওইটাই শ্মশান ঘাট, মরা পড়ানোর একমাত্র স্থান। শ্মশান ঘাটের ঠিক মাঝখানে একটা শেওড়া গাছ আছে, যে গাছকে মানুষ ভূতের গাছ বললেই বেশি চিনে। গাছটা বেশ বড় এবং পুরনোও বটে। সেই গাছেই নাকি ভূতগুলো থাকে। তারা যখন বিল পেরিয়ে ধলার মাঠে গিয়ে পা রাখলো, তখন সঙ্গে সঙ্গেই অদৃশ্য কারা যেন ফুলের সুবাস দিয়ে তাদেরকে অভিনন্দন জানালো, বরণ করলো তাদের। সে এক অদ্ভুত ধরনের সুবাস, এমন সুবাস তারা ইতিপূর্বে কোনো দিনই উপভোগ করেনি। এই যে অন্যরকম এক ঘ্রাণ, যে ঘ্রাণ নিমিষেই তাদের পথ চলার ক্লান্তিকে দূর করে দেয়। শুধু তাই নয়, কানের কাছে তারা কারো মুখের শব্দও শোনা যায়। ফিসফিস করে সে বলতে লাগলো, এত আশ্চর্য হওয়ার কিছু নেই রে খোকা, সবে তো শুরু। তোমাদের জন্য সামনে আরো সুন্দর কিছু অপেক্ষা করছে। এসো বন্ধু, এসো। সকলে উৎসাহ ভরে সামনে দিকে এগোতে শুরু করল। চাষ করা মাঠ, ছোট বড় অনেকই ঢেলা উঠেছিল। তারা সেই ঢেলার মধ্যে দিয়ে দল বেঁধে হেঁটে যেতে লাগলো। ঠিক মতো হাঁটা যাচ্ছিল না, তারপরও তাদেরকে হাঁটতে হচ্ছিল। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর তারা থামল, তবে বিশ্রামের উদ্দেশ্যে নয়, আবার নিজের ইচ্ছাতেও নয়। থামতে তারা বাধ্য হল। সামনে তাকিয়ে দেখলো সাদা রঙের কি যেন একটা ওদের দিকে এগিয়ে আসছে। কি ওটা? এতগুলো মানুষকে একসাথে দেখেও নির্ভয়ে তাদের দিকে এগিয়ে চলছে। তার কি প্রাণের ভয় নেই, নাকি সে তাদের চেয়েও ভয়ঙ্কর কিছু? আসাদরা এক পাও আর সামনে এগোলো না, কিন্তু সাদা রঙের সেই জিনিসটা ক্রমেই তাদের কাছাকাছি আসতে লাগলো। সবার কাছে টর্চ ছিল। তারা সেই টর্চটাকে একযোগে তার দিকে তাক করে ধরল। দেখলো সাদা ধবধবে যে জিনিসটা তাদের দিকে এগিয়ে আসছিল, ওটা আসলে একটা খরগোশ। চোখ দুটো তার উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জল করছে। টর্চটাকে সবাই বন্ধ করে দিল। তারপর চারপাশ থেকে খরগোশটাকে ঘিরে ধরল, কোনোভাবেই যাতে পালাতে না পারে। সেজন্য সবাই হাতে হাত ধরে তার দিকে অগ্রসর করতে লাগলো। তারপরে সে পালানোর চেষ্টাই করলো না। সে যেন কিছুই মনে করলোই না। স্থির দৃষ্টিতে সে সবার দিকে তাকিয়ে রইল। মানুষকে যেন সে মোকাবিলা করতে চায়। ব্যাপারটা তাদের খুব অবাক করল। এই ধরনের খরগোশ কেউ কোনোদিন দেখেছে বলে মনে হলো না। আস্তে আস্তে তারা কাছাকাছি গিয়ে পৌঁছাল। তারপর আরো কাছে, আর মাত্র সামান্য। হাত বাড়ালেই যেন ধরা যাবে। আবারও সবাই একযোগে তাদের লাইটটাকে অন করল। খরগোশটাকে যাতে কোনো কিছু দেখতে না পারে, সেই জন্য তারা আলোটাকে তার চোখের উপর তাক করে ধরল। এবার শুধু ঝাঁপিয়ে পড়ার পালা। এমন সময় অবিশ্বাস্য এক ঘটনা ঘটে গেল সবার সামনে। চোখের পলকে খরগোশটা পাখি হয়ে গেল। এমনকি সে তার রংটা পর্যন্ত বদলে ফেলল। তারা দেখলো খরগোশ না, ওটা একটা বিশাল আকৃতির পাখি। পাখিটাও তেমন চেনা জানা না, অচেনা। চোখগুলো তার মানুষের মতোই বড় বড় এবং হিংস্রতা। অদ্ভুত এই ঘটনা তাদেরকে অবাক করে দিল। কিসের ভিতর কি হলো তারা কিছুতেই বুঝতে পারল। চোখে যেন তাদের কেউই ভিলকি লাগিয়ে দিল। সব ভুলে তারা এবার পাখিটাকে ধরার জন্য উদ্যত হলো। তার মধ্যেই কি আছে সেটা জানতে ইচ্ছে করলো তাদের। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই ঘটনার মতন আরো অনেক কিছুই যে তাদের জন্য বরাদ্দ থাকতে পারে, রহস্যময় এমন আরো অনেক কিছুই যে ঘটতে পারে, সেটা তারা একবারও ভাবল না।
একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়লো সবাই। এবার তারা আরো বেশি অবাক হয়ে গেল। ধরতে তো তাকে পারলই না, কোনো দিক দিয়ে যে পালিয়ে গেল সেটাও তারা বুঝতে পারল। সকলের চোখে ভেলকি লাগিয়ে মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল সেই এন্টিটি। ঘটনাটা তাদের ভাবিয়ে তুলতে বাধ্য করল। সব ভুলে তারা আবারও সেই শ্মশান ঘাটের পথে হাঁটা আরম্ভ করল। এখন প্রায় আধা কিলোমিটারের মতন পথ, তারপরও সেই কাঙ্ক্ষিত শ্মশান ঘাট। পথ চলতে চলতে এবার তারা শেয়ালের ডাক শুনতে পাচ্ছে। একসাথে অনেকগুলো শেয়ালের ডাকাডাকি। ডাক শুনে মনে হলো খুব কাছে ধারেই কোথাও কেউ আছে, একেবারেই কাছে, যেন হাত 10 মধ্যেই কোথাও হবে। লাইট মেরে ভালো করে চারপাশটাকে তারা দেখে নিল। কাছে দূরে সব জায়গাতেই খুঁজলো, কিন্তু একটা শিয়ালকেও তারা দেখতে পেল। এমনকি অন্য কোনো প্রাণীরও সন্ধান সেখানে পাওয়া গেল। সামান্য একটু হলেও তাদের ভয় ভয় করতে লাগলো। একজন তো বলেই ফেললো, আমার না কেমন কেমন জানি লাগছে, চল বাড়ি ফিরে যাই। আসাদ বলল, তাহলে নবীন বুড়োকে আমরা কি জবাব দেব রে? আপনার কথাই সত্যি, আমরা বড় ঢেউলালা ভূত দেখে এসেছি, তাই তা বলতে যাব কেন? নবীন বুড়োকে বলবো আমরা গিয়েছিলাম কিন্তু কিছুই দেখতে পাইনি। সমস্যা কি? সে তো আর সত্যটাকে জানতে পারছে না, তাই না? সে নাই পারুক, আমরা তো পারছি। না না, কিছুতেই এই কাজ করা যাবে না। এতদূর যখন এসেই পড়েছি তখন আর শেষ না দেখে আমরা যাচ্ছি না। এই বলেই সবাই আবারও চলতে শুরু করল। তাদের মাঝে আরো একজন কিছুটা ভয় পেয়েছে বোঝা গেল। আসাদ তার হাবভাব দেখে বলল, আরে বাবা, শিয়ালের ডাক শুনে ভয় পাওয়ার কি আছে? দেখতে পাইনি তো তাকে। ওটা যে শিয়ালেরই ডাক সেটা তো আমরা জানি। শিয়াল কোথায় থাকে জানিস না? গর্তে থাকে, গর্তে। নিশ্চয়ই আশেপাশে কোথাও গর্ত আছে, হয়তোবা সেখানে বসেই তারা হুক হুক ওয়া করে আছে। এই কারণেই আমরা তাকে দেখতে পাচ্ছি। চল চল তো চল। এই বলেই সবাই জোরে জোরে হাঁটা শুরু করল। আবারও হাঁটতে আরম্ভ করলো সব। হাঁটতে হাঁটতে তারা যখন আম বাগানে গিয়ে প্রবেশ করলো, তখন আরো একটা ঘটনা কারণে তাদেরকে আবারও থামতে হলো। হঠাৎ করেই তারা একটা বিড়ালের কান্না শুনতে পেল। হৃদয় বেদারক এক কান্না, আপন সুরে সে কেঁদেই যাচ্ছে। তাতেও তারা থামল না। বাগান পেরিয়ে সামনে গিয়ে অগ্রসর হতে লাগলো। তবে বহুদূরের জনমানব শূন্য ফাঁকা এই মাঠে বিড়ালের অস্তিত্বটা তাদেরকে ভাবাতে লাগলো। বিড়ালের স্বভাব মানুষের কাছাকাছি থাকে। সে এই মাঠের মধ্যে কি এক করছে। তাছাড়া তার কণ্ঠটাও পুরোপুরি বিড়ালের মতো, একটা মানুষের মতো। তবে কি, তাদেরকে ভাবাতে শুরু করল। ভাবতে ভাবতেই তারা শ্মশান ঘাটে গিয়ে পৌঁছাল। প্রথমেই তারা শ্মশান ঘাটের যে উঁচু ডিবিটা আছে ওটার উপরে গিয়ে বসল। সব দিকেই যাতে দেখা যায় সেজন্য 5 জন 5 দিকে মুখ করে বসল। রাত্রিবেলার শ্মশান ঘাট সত্যি যেন অন্যরকম। তার উপরে অমাবস্যা, চারপাশে বাতাসের বন বন শব্দ, অথচ ব্যবসা একটা গরম। পাশেই যেন আগুন জ্বলছে, সেই তাপ গায়ে এসে লাগছে তাদের। এইসব ব্যাপার তাদেরকে খুব একটা ভাবালো না। মাথায় তাদের একটাই চিন্তা, ভূত দেখা। যদি সত্যি সত্যি এমন কিছু থেকে থাকে, যেভাবেই হোক তার মুখ দর্শন আজ করতেই হবে। চুপ করে তারা বসে রইল। মুখে তাদের কোনো কথা নেই, কিন্তু দৃষ্টি তাদের সজাগ। কখন আসে শুধু সেই অপেক্ষায় তারা করছে। সময় গড়িয়ে গড়িয়ে রাতটা ক্রমশই বাড়তে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কাটলো।
মিনিট কে 5 মিনিট, আধা ঘন্টা, অবশেষে 1 ঘন্টা। বাতাসে সে শোঁ শোঁ বন বন শব্দটা আর শোনা গেল না। পরিবেশটা যেন হঠাৎ করে পাঞ্চার হওয়া গাড়ির মতন থমকে দাঁড়ালো। একসাথে সব উঠে দাঁড়ালো, অপরের সাথে চোখাচোখি করল। এমন সময় রাতে নিস্তব্ধতা ভেঙে কোথা থেকে একটা পাখি উড়ে এলো। বিশাল আকৃতির পাখি, ঠিক যেন ওই পাখিটা আসার পথে মাঠের মধ্যে যেটা দেখেছিল। কণ্ঠে তার বিকট আওয়াজ, যে আওয়াজে পুরো শ্মশান ঘাটটা থর থর করে কাঁপতে লাগে। পাখিটা তাদের কানের গোড়ে দিয়ে সাত করে চলে গেল। এবার তারা সকলেই ভয় পেয়ে গেল, একে অপরকে জড়িয়ে ধরল, যেন যার মতন দোয়া দরুদ পড়তে লাগলো। নবীন বড়ুর কথাকে গুরুত্ব না দেওয়ার মজাটা হারে হারে টের পেতে লাগলো সবাই। এমনকি এটাই যে শেষ না, এই চেয়েও ভয়ঙ্কর কিছু তাদের জন্য অপেক্ষা করছে, সেটা তারা ভালো করেই বুঝতে পারল। তখন ঘাটের এক কোণে একটা ক্ষেত ছিল। আসল পরীক্ষাটা তাদের সেখান গিয়েই শুরু হলো। তারা যখন ক্ষেতের পাশ দিয়ে বাড়ি ফিরছিল, তখন বিকট একটা ঘোংরানো শব্দ অনেক সময়ের জন্য হলেও পথ চলাকে তাদের আটকে দিল। অদৃশ্য এক দল জানোয়ার ভীষণ গর্জন তাদেরকে তেড়ে আসতে লাগলো। ক্রমেই তারা নিকটবর্তী হচ্ছে। মিলন মুখখানা তাদের আরো বেশি মলিন হয়ে উঠল। ভয়ে তারা পিছে সরতে লাগলো। ততক্ষণে সেই জানোয়ারগুলো ক্ষেত থেকে বাইরে বেরিয়ে এলো। গুনে গুনে একেবারে 5টা জানোয়ার। কেন যে সেদিন নবীন বুড়োর শরীরের পশমগুলো সজাগ হয়ে উঠেছিল, এবার সেটা সবাই তারা টের পেতে লাগলো। জীবনে তারা অনেক জন্তু জানোয়ার দেখে, কিন্তু এমন ভয়ঙ্কর, এমন বিস্মিত জানোয়ার তারা চোখে তো দূরের কথা, স্বপ্নেও কখনো ভাবতে পারে। দেখেই তাদের প্রাণটা বেরিয়ে আসার উপক্রম হল। মৃত্যু যে আজ অবধারিত সেটা তারা বুঝতেই পারছে। তারপরও নিজেকে রক্ষার শেষ চেষ্টাটা তারা করল। সেই ইচ্ছাতেই হোক আর মনের বিগ্রাতেই হোক, বাঁচার প্রতি করুণ এক আর্তনাদে যে তারা যার মতন করে ছুটতে লাগলো। এক ছুটে কেউ নদীর পার, কেউ বা সেখানেই অজ্ঞান, আবার কেউ বা বাড়ি ফিরে এসে যার মতন করে অবস্থা। পরের দিন সকালে সবাই আবার একত্রিত হল। কি দেখলো তারা? এরই মধ্যে মিলন ভাই, যে খুব ভীত ছিল, তার একটা সমস্যা হলো, সে গর্তে পড়ে তার পায়ের হাঁটু মচকিয়ে ফেলছে, যার কারণে তার হাঁটতে চলতে খুব কষ্ট হচ্ছে। তার এই মচকানোর কষ্টটা সে এখন পর্যন্ত অনুভব করে। সেই গল্প যখন মিলন ভাই আমাকে শেয়ার করলো, তখন বিশ্বাস করবেন ভাই, এই গল্প বলার সময় তার পশম, হাত পায়ের পশম সজাগ হয়ে উঠছিল। তা দেখে যখন আপনাকে লিখে পাঠাচ্ছি, এই সময়ও আমার হাত পা পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই বলে আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লিসেনারদেরকে পড়িয়ে শোনাবেন। ধন্যবাদ ভাইয়া, আপনাকে এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। আশা করি লিসেনারদের এই ঘটনাটা অবশ্যই ভালো লাগবে। চলুন সামনে আগানো যাক, পরে আরো ঘটনা আছে। ঘটনা যাওয়ার আগে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি, কারণ আপনাদের সাথে যদি কথা না বলি তাহলে শুধু ঘটনাই বললাম, কথা বললাম না। আপনারাও আমাদের সাথে কথা বললেন না, আমার সাথে কথা বললেন না। আমি আপনার ভাইয়া চেষ্টা করছি আপনাদেরকে লোমহর্ষক ঘটনা উপভোগ করার জন্য। চেষ্টায় ভুলভ্রান্তি হলে অবশ্যই আপনারা আপনাদের দিক থেকে সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার যে কোনো ভুল, আমার কথা, হ্যাঁ আমি জানি কথা বলার সময় অনেক জায়গায় বাজছে, চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা। আপনারা
আপনারাও আমার জন্য দোয়া করবেন আশা করব। এবং আরেকটা আশা করব যে আপনারা যদি আমার গল্প ভালো লাগে, অবশ্যই আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, এখন আপনাদের সহযোগিতা কাম্য করছি। আপনারা অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। আপনাদের রিলেটিভ যারা গল্প শুনতে ভালোবাসে, আমি আশা করব আপনারা তাদের কাছে আমার গল্পটা শেয়ার করবেন। লিসেনার, আপনাদের সবাইকে আমার এতটুকু অনুরোধ থাকবে, আপনারা গল্পটা আপনাদের মাধ্যমে শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের কাছে এই আবেদনটাই আমার রইল। চলুন ঘটনায় যাই। ঘটনাটি পাঠিয়েছেন সিয়াম ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে আপনাদেরকে পড়ে শোনাবো। শুরু করুন। রাত বাজে 2টা, কোথাও কেউ জেগে নেই, চারিদিকে শুনশান নীরবতা। প্রতিদিন শিক্ষকার ডাক শোনা, আজকে শোনা যাচ্ছে না। পাশে তার স্ত্রী শোনা, অনেকক্ষণ হলো তার সারা শব্দ ভুল করে ঘুমাচ্ছে। ঘুম নেই শুধু শোনার জন্য। ঘুমকে যে ঠেলে সরাতে পারে না, সে আজ নির্ঘুম। কোনোভাবেই সে আজ ঘুমকে তার নিজের চোখে বসাতেই পারছে। সে কাজ করতেই অর্ধেক রাত পার। এক সময় সেটাও আর পারল না। পিছন দেশটা ব্যথা করছিল। বাধ্য হয়েই বিছানাটা তাকে ত্যাগ করতে হবে। কিন্তু ঘরের মধ্যে পায়চারি করে চেয়ার টেবিলে বসে বই পড়ে কতক্ষণ আর সময় পার করা যায় বললেন? বড় জোর 2-1 ঘন্টা, তারপর সেটাও আর ভালো লাগে না। হলো তাই, বই পড়তেও আর ভালো লাগছে না। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। চারিদিকে আম কাঁঠালের গাছ, মেঘহীন গাছের সারি, তারই মাঝে একতলা একটা বাড়ি। এক পাশে একটা বাঁশঝাড়ও আছে। লম্বা লম্বা সেই বাঁশের মাথাগুলো আবার ছাদের উপর নুয়ে পড়ছে। সেখানে বেশ অন্ধকার, আগে পিছে কিছুই দেখা যাচ্ছে না। গরমের রাত, হালকা জ্যোৎস্না আর ফুরফুরে বাতাসের বেশ ভালোই লাগছিল। পরনটা একবারে জুড়িয়ে আসছিল। বহু বছর হলো তারা এই বাড়িতে বসবাস করছে। কাজের কারণেই হোক আর এমনি এমনিই হোক, প্রতিদিন একবারের জন্য হলেও সে ছাদে আসতই। কিন্তু গভীর রাত্রে একা একা, এর আগে সে কোনো দিনও এভাবে ছাদে আসে। মায়ের বারণ ছিল তাই বলে। কিন্তু তবে বারণটা ঠিক কিসের কারণে তা সে জানতই না। জানার অবশ্য চেষ্টাও করত। অনুগত বালকের মতন অক্ষরে অক্ষরে তা মান্য করত। আজ কেন সে তা অমান্য করলো, সে টানে দুপুর রাত্রিতে ছাদে উঠে এলো, সে তার নিজেও জানে। সে সব কথা তার মনে পড়ল। চোখ ভরে সে চাঁদের সৌন্দর্যকে উপভোগ করতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সে কারো পায়ের শব্দ শুনল। রাতের বেলা ছোট ছোট শব্দগুলোকেও অনেক বড় মনে হয়। স্পষ্টই সে শব্দটাকে শুনতে পেল। উপরের দিকে আসছে বলে হঠাৎ করে মায়ের নিষেধ বাক্যের কথা সুমনের মনে পড়ে গেল। মা আসছে ভেবে সে দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেল, কিন্তু কাউকেই সে দেখতে পেল না। পায়ের সে শব্দটাও আর শুনতে পাচ্ছে না সে। তাই আবারও সে আগের স্থানে ফিরে গেল। ছাদের প্রাচীরে ঠেস দিয়ে চাঁদ দেখতে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ কাটল। হিমেল বাতাসের শরীরটা তার ঠান্ডা হয়ে আসলো। আস্তে আস্তে হারিয়ে যাওয়া ঘুমটাও চোখের উপর ভর করতে লাগলো তার। দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো প্রায় ক্লান্ত হয়ে পড়ছিল। তাই সে ঘরে ফেরার জন্য উদ্যত হলো, কিন্তু ফেরাটা তার হলো না আর। পিছন দিকে ঘুরতেই তার স্ত্রীকে দেখে থমকে দাঁড়ালো। সুমন কিছু বলার আগে সে তার কাছাকাছি এসে বলল,
এত রাতে ছাদে কি করছো তুমি, তাও আবার একা একা? সুমন তার স্ত্রীকে আপন বাহুর মাঝে টেনে নিয়ে বলল, হাওয়া খাচ্ছি বুঝছ। খাওয়ার কি আর কিছু নেই বা নাকি যে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ? থাকলে কি আর এত রাতে ছাদে আসি রে পাগল? সেই সন্ধ্যা রাত থেকে ঘুমানোর চেষ্টা করছি বুঝছ। মরার ঘুম কিছুতেই আর আজকে আর আসছে না। গল্প করে যে সময় কাটাবো সে মানুষটাও নেই। ঘুম ছাড়া কতক্ষণ আর বিছানা আঁকড়ে থাকা যায় বলো? তাই ছাদে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু তোমার আবার কি হলো যে তুমি ছাদে চলে এলে? আমারও একই অবস্থা, হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। জেগে দেখি তুমি নেই পাশে। ভাবলাম তুমি বাথরুমে গেছো। ওমা, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও দেখি তোমার কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তখন আমার সন্দেহ হলো তুমি ছাদে আছো। বুঝতে বুঝতে তাই আমিও ছাদে চলে এলাম। সুমন মৃদু হাসি দিয়ে স্ত্রীর উদ্দেশ্যে বলল, সে বেশ ভালোই করেছে, মনে মনে তোমাকে খুব কামনা করছে। দুজন মিলে ছাদ দেখার মজাই আলাদা, তাই না? ডাক দিলেই তো পারতাম। তা পারতাম, তোমার সুন্দর ঘুমটাকে আসলে নষ্ট করতে তাইটা কি। দুজন মিলে আরো কিছুক্ষণ ছাদ দেখল এবং বাকি রাতটুকু তারা ছাদের উপরই গল্প করে কাটিয়ে দিবে বলে মনস্থির করলো। এমন সময় সুমনের প্রস্রাবের বেগ এলো। সে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কপালের মাঝে চুম্বন করে বলল, তুমি থাকো, আমি টয়লেট থেকে আসি। স্ত্রী সম্মতি পোষণ করলে প্রকৃতির ডাকে সাড়া দিতে সে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো টয়লেটের দরজাটা ভিতর থেকে লাগানো। ভেতরে মানুষ আছে বোঝা গেল। ছাদের উপর দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো তার ব্যথা হয়ে গিয়েছিল। বাথরুমের দরজাটা বন্ধ দেখে সে ভাবলো শুধু শুধু দাঁড়িয়ে থাকার চেয়ে ঘরে গিয়ে একটু বসি, তারপর কাজ সেরে উপরে যাব। সে ড্রয়িংয়ে না বসে সোজা নিজের ঘরে চলে গেল। ঘরে প্রবেশ করে সে যখন বিছানার উপর বসতে গেল তখন দেখলো যে ঘুমন্ত স্ত্রীকে বিছানায় রেখে সে একা একা ছাদে গিয়েছিল, সে এখনো আগের মতোই তার বিছানাতেই ঘুমাচ্ছে। অথচ কয়েক মিনিট আগেও সে কিনা ছাদে দাঁড়িয়ে তার সাথে গল্প করে এলো। ভয়ে তার সমস্ত শরীর কাঁপতে লাগলো, কিন্তু সে তার স্ত্রীকে আর ডাকলো না। ভয়ে তার যে কখন প্রকৃতির চাপ উধাও হয়ে গেল সে নিজেও বুঝল। আস্তে নিজের শরীরকে এলিয়ে দিয়ে শুয়ে পড়ল। এক ঘুমে সকাল। তিনি প্রায় প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল, কিন্তু তার বউকে সে সেই খবরটা আর দেয়। নিজেই চিন্তা করতে লাগলো, কেন আমাকে কোন শয়তানে পেয়েছিল যে আমি মার অবাধ্য হয়ে সেদিন এই রাত্রেবেলায় ছাদে উঠেছি। তারপর থেকে আমি আর কখনো ছাদে উঠিনি। এই ছিল আমার ঘটনা ভাইয়া। জানি না এটা কি প্যারানর্মাল না আমার মনের ভ্রম। কিন্তু এতটুকু জানি এইটা আমার সাথে হয়েছে, আমি আজ পর্যন্ত তা বুঝতে পারিনি, আর কখনো সাহসও করতে পারিনি আবার পুনরায় ছাদে গিয়ে এই ইনসিডেন্টের সম্পর্কে আবার বিস্তারিত গবেষণা করি বা কী হয়েছে তা খুঁজে বের করি। এই সাহস আর হয়ে ওঠে। এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ, তার এত সুন্দর ঘটনা পাঠানোর জন্য। চলুন একটা ঘটনায় চলে যাই। এবারের ঘটনা আজকের এপিসোডের শেষ ঘটনা। বেশি ঘটনা, ছোট ছোট কিছু ঘটনা পাঠিয়েছে। এই ছোট ছোট ঘটনা নিয়েই আমাদের এপিসোডগুলো গড়া। জানি না কেমন হচ্ছে, চেষ্টা করছি আমি আমার সর্বোচ্চটা দিয়েই। আপনাদের সাপোর্টও অবশ্যই প্রয়োজন। আপনারা যদি আমাদেরকে আপনাদের ঘটনা না পাঠান তাহলে আমরা তো আর বলতে পারছি না। চেষ্টা করছি ঘটনা কালেক্ট করার জন্য। কেউ কেউ ঘটনা কালেক্ট করে দিচ্ছে, দু একজন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ঘটনা পাঠাচ্ছে আমাদেরকে ইমেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন
এখন রিফাত ভাইয়ের ঘটনাতে যাই। রিফাত ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবে শুরু করব। রাত বাজে 10টা। নষ্ট টিপটাও তখন পর্যন্ত সারা হয়নি। তখন হবে তাও ঠিক বলা যাচ্ছে না। যে ঘরের মাঝে ডিপটা বসানো আছে আয়তনে সেটা খুব একটা বড় না। মানুষ যা আছে তা শোয়া তো দূরের কথা, আরাম করে বসতেও পারবে না। মামুনকে তাই বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত। রহিম বলল, ডিপ সারাতে এখনো অনেক দেরি, ভোর হয়ে যেতে পারে। আর ডিপ সারা না হওয়া পর্যন্ত তোমরা যখন কোনো কাজ নেই তখন আর আমাকে বসে থেকে কি করবে? তার চেয়ে বরং বাড়ি ফিরে যাও, ঘুমাও গিয়ে। প্রয়োজন হলে আমি তোমাদেরকে খবর পাঠাবো। তা না হয় তখন না হয় আবার এসো। ঠিকই তো, আপনি পানি দেওয়া যখন হচ্ছেই না তখন বসে বসে শুধু মশার কামড় খাওয়ার কি দরকার? চলে যাই বাড়ি। এমন বেচারা বাড়ির দিকে রওনা হল, কিন্তু কয়েক পা যেতে না যেতে রহিম তাকে আবারও ডাকে। তার হাতে একটা গ্যাস লাইট ধরিয়ে দিয়ে বলল, রাত বিরাতের পথ, তার উপর আবার বিলের মা, বলা তো যায় না। একটা কাছে রাখ, কাজে দিবে, বুঝলি? টর্চ লাইটটা আছে তো? মামুন বলল, টর্চ তোমাকে পথ দেখাবে, আর আগুন তোমাকে বিপদ থেকে রক্ষা করবে, বুঝলে খোকা? আল্লাহ তাআলা আগুনের মধ্যে বিশেষ এক ক্ষমতা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার কাছে ওটা থাকবে ততক্ষণ তোমার কাছে কেউ ভিড়তে সাহস করবে না, বুঝলে? সে জন্তু জানোয়ারই হোক আর ভূত প্রেতই হোক। অশুভ শক্তির কাছ থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল হচ্ছে আগুন। নাও, এটা রাখো। আর দেরি না করে এবার চলে যাও, বুঝলে? মামুন কালম বিলম্ব না করে দ্রুত বাড়ির পথে রওনা হয়ে গেল। বাড়ি ফিরে খাওয়া শেষ করে শুয়ে পড়ল। তারপর কখন যে ঘুমিয়ে পড়ছে সে কথা তার মনেই নেই। রাত ঠিক 2টার দিকে কারো ডাক শুনে তার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখলো চৌকাঠের সামনে রহিম ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাওই সাহেবের দাঁড়িয়ে আছে। মানুষটা খুব একটা খারাপ না, সদালাপ। ছেলে বুড়ো সবার সাথেই তার সখ্যতা। সবসময় সে ছোট ছোট করেই কথা বলে। সেদিন কেন জানি তাকে প্রচন্ড রকম রাগী এবং হিংস্রুটে মনে হলো। মামুনকে ঘুমাতে দেখে তিনি ভীষণ রকম রেগে গেলেন। বললেন, ছেলেটা আমার একা একা কষ্ট করছে আর তুমি কিনা বাড়ি এসে ঘুমাচ্ছ? চোখ থেকে ঘুমের ব্রেশ তখনও কাটেনি। মামুন চোখ মেলতে মেলতে বলল, আমার কি দোষ কাকা? আমি তো থাকতেই চেয়েছিলাম। রহিম ভাই তো আমাকে পাঠিয়ে দিলেন, বললেন প্রয়োজন হলে খবর পাঠাবো। এখন বাড়ি যাও। তাও খবর টবর কিছু পাঠিয়েছে নাকি? কাকা বলে উঠলেন, পাঠিয়েছে মানে? জবেদ মাঝি সেই কখন এসে বলে গেছে। আমি তো ভাবছি তুমি চলে গেছো, এখন থেকে ঘুমাচ্ছ। তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো কি হয়েছে। আমার কথা বাড়াবো কি আচ্ছা বলে যত তাড়াতাড়ি সম্ভব মাঠের দিকে রওনা হয়ে গেল। সেই কি মাঠে বা দৈর্ঘ্য পোস্তে 2 কিলোমিটার বেশি হবে, তার থেকে কম না। এক মাথা থেকে অন্য মাথা দেখাই যায় না, ধোর মতো মনে হয়। বিশাল সেই মাঠের ভিতর দিয়েই একা একা পথ চলছিল মামুন। তখন ছিল শীতকাল। বিলের মাঠ বলে সন্ধ্যার পরেই পুরো এলাকা কুয়াশার আবরণে ঢেকে যেত। সেদিনও তাই হয়েছিল, কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। তাই পা টিপে টিপে হাঁটছিল। মাঠে নামতেই হাতের ডান পাশে একটা বাঁশ ঝাড় আছে, একেবারেই নতুন ঝাড়। বড় জোর খান দশেকের মতন বাঁশ তাতে আছে। তারই একটা আল পেঁচিয়ে ধান ক্ষেতের ঠিক উপরে এসে পড়েছে বলে মনে হলো। সেখানে গিয়ে মামুন দাঁড়িয়ে পড়ল।
তারপর কিছু একটা ভেবে হাতের লাঠি দিয়ে তার উপর জোরে একটা বাড়ি দিল। ভাব দেখে মনে হলো যেন মানুষের গায়ে বাড়ি দিল। আঘাত লাগার সাথে সাথে বাসটা তীরের গতিতে উপরের দিকে উঠে গেল। যা ভেবেছিল ঠিক তাই হতে দেখে বুকটা তার ধরফর করতে লাগলো। সে দ্রুত সেখান থেকে সরে গেল। ভয় তাড়াতে বুকের মধ্যে থুতু ছিটালো। অতঃপর এক পলকের জন্য আর পিছু তাকালো না, সোজা সামনের দিকে হাঁটতে লাগলো। কিছু দূর যাওয়ার পর একটা শব্দ শুনতে পেল সে। খুব সুন্দর একটা শব্দ। হালকা ঝালছেলে পানিতে অনেকগুলো কুকুর একসাথে হাঁটলে যে ধরনের কাপড় কুপুর শব্দ হয়, ঠিক যেন সেই ধরনের শব্দ। জানোয়ারগুলো খুব কাছাকাছি আছে বোঝা গেল, একেবারেই কাছে। হাত বাড়ালেই যেন ধরা যাবে। লাইট মেরেছে দেখার চেষ্টা করে। যত দূর পর্যন্ত দেখা যায় মামুন দেখলো, ততক্ষণ খুঁজল, কিন্তু কুকুর তো দূরের কথা, আশেপাশে একটা জোনাকি পোকাও দেখা মিলছে। অথচ শব্দটা সে আগের মতোই হতে লাগলো। সামনে পিছে ডানে বামে চারপাশ দিয়ে ঘুরতে লাগলো শব্দটা। বিষয়টা সে কিছুটা হলেও বুঝতে পারল, তাই সেখানে আর রইল না। কিছুই শুনেনি, কিছুই দেখেনি, এমন ভান করে যত দ্রুত সম্ভব সামনের দিকে সরে গেল। কিন্তু একটা রেশ কাটতে না কাটতেই আরো একটা এসে হাজির হলো, বুঝলে। বাবারাতেই একবারে আটকে উঠল, থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভিতরে ধুক করে উঠতে লাগলো, ঠিক যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলো। কি বিশাল বড় সাপ রে ভাই! দেখা তো দূরের কথা, এত বড় সাপের কথা কোনোদিন সে কল্পনাও করতে পারে না। স্বপ্নে তো দেখতেই পারে না সে। আজ তো মানুষ গিলে খাওয়ার মতন সাপ তো প্রায় উড়িয়েই দিচ্ছিল। আল্লাহ বাঁচিয়েছে। পা দুটো তার এতটাই কাঁপছিল যে হাঁটতেই পারছিল না সে। ঈষৎকাল তাই সেখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু নিজের ভবিষ্যৎ সম্পর্কে ভীতু হয়ে পড়ল সে। সমস্যাগুলো যেভাবে একে অপরের একসাথে চেপে ধরেছে, পাম্পে পৌঁছানোটা কোনোভাবেই তার দ্বারা আর সম্ভব হয়ে উঠছে না। সামান্য একটু বিশ্রামের পর আবারও সে চলতে শুরু করলো। কান পেতে ডিম্পের শব্দ শুনতে পেল এবার। টিপটা চলছে বলে মনে হলো না। সেখানে অনেক মানুষ ছিল। অনেকগুলো মানুষ একত্র হলে সেখানে একটা শোরগোল হয়, ডাকাটাকি হাঁকাহাঁকি করে, তেমন কিছুই কানে এলো না। ভয়ঙ্কর এক চিন্তা অনর্গল তার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করে জাবেদ মাঝির কাশির শব্দ শোনা গেল। এদিকেই আসছে বলে মনে হচ্ছে। মামুন তার উপস্থিতি টের পাওয়ার পর না থামলে সে বলল, ওদিকে কোথায় যাচ্ছিস মামুন? আর ওদিকে না তো, এদিকে, আমার দিকে। টিপে যাবি তো? আমার সাথে রহিম তো ছিল, তার আবার আসার দরকার কি? কে আসতে বলেছে তোকে? কথা শুনে বেশ অবাক লাগে। সে আসতে বলেছে মানে কি? তুমি কি বলতে চাচ্ছ? তাওই সাহেবই তো আমাকে বললেন জাবেদ মাঝি তাকে ডাকতে গিয়েছে। রহিম ভাই নাকি তাকে পাঠিয়েছে। সে কিনা বলে কে আসতে বলেছে তোকে? ব্যাপারটা কি? ব্যাপারটা এমন উল্টাপাল্টা লাগছে। তবে কি সে আমাকে ডাকতে যায়নি? গেলে সে এই কথাই বা বলবে কেন? মামুন কিছু একটা জিজ্ঞেস করতে গেল তাকে, কিন্তু কি যেন একটা চিন্তা করে পরক্ষণে আবার থেমে গেল। নিজের মুখ চেপে ধরলো। ভাবলো, জাবেদ মাঝি যদি নাই ডাকতে যাবে, তা ওই সাহেব তার নাম করলো কেন? তবে কি তিনি বানিয়ে বললেন? না, এটা হতে পারে না। আর যাই হোক, তিনি এই ধরনের কাজ কখনোই করবেন। জাবেদ মাঝি আবারও তাকে ডাকলো, বলল, কি হলো রে? কি ভাবছিস? তাড়াতাড়ি আয়। একটা বিষয় খুব অবাক লাগলো। সেই তখন থেকে মামুনকে সে ডেকেই চলছে। এখন পর্যন্ত সে সামনে এলো না।
মামুনকে সে দেখছে বলেই তো ডাকছে, তাহলে মামুন তাকে দেখতে পারছে না কেন? অথচ সেই যে তাকে ডাকছে সেটা তো সে ঠিকই শুনতে পাচ্ছে। আসলেও আসলেও কে? সত্যি সত্যি জাভেদ মাঝি তো, নাকি? ব্যাপারটা খুব একটা ভালো ঠেকছিল না। মামুন তাই কোনো দিকে কান দিল না, তার কথাও শুনল না। নিজের দেখা পথেই জোরে জোরে হাঁটতে লাগল। জাভেদ মাঝি তখনও অদৃশ্য। আড়াল থেকে সে আগের মতোই ডাকতে লাগলো, মামুন। তারপরও যখন শুনল না, তখন সে সামনে এসে দাঁড়ালো। মামুন এবার তাকে দেখতে পেল না, তবে সে যে তার সামনে দাঁড়িয়ে কথা বলছে সেটা সে বেশ বুঝতে পারল। পথ রোধ করে সে বলল, আমি জাভেদ মাঝি। আমার কথা তোর বিশ্বাস হচ্ছে না? এখনো বলছি, আমার সাথে আয়, নইলে কিন্তু বিপদে পড়বি, বুঝলি? বাইরে সাহস দেখালেও ভিতরে ভিতরে সে কাঁপছিল। জিনিসটা যে ভালোই না, সে সে সেটা বেশ সে এটাও বুঝতে পারছিল যে বাড়ি থেকেই সে তার পিছু লেগেছে। রহিম ভাইয়ের বাপ সেজে গভীর রাতে তাকে ঘর থেকে বাইরে বের করে এনেছে। অতএব ক্ষতি না করে সে ছাড়বেই। মামুন পকেট থেকে গ্যাস লাইটটা বের করে আইফোন করছি পাক করে মুখের মধ্যে ফু দিল। তারপর কোনো দিকে কান না দিয়ে নিজের মতো হাঁটতে লাগল। মাঠের ঠিক বাম দিকে একটু দূরে একটা উঁচু ঢিবি আছে, জঙ্গল আবৃত ঢিবি। আসলে ওটা একটা কবরস্থান। জায়গাটা নাকি ভালো না, লোক মুখে সে বহুবার এই জায়গার কথা শুনেছে। ওটা নাকি অপমৃত মানুষের কবরস্থান। মামুন যখন জাভেদ মাঝির ডাক উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, তখন দেখলো কে বা কারা সেই কবরস্থানের উপর আগুনের তীর ছুঁড়ে মারছে। আর তীরের আঘাত বিদ্ধ হয়ে কারা যেন বিকট শব্দে চিৎকার চেঁচামেচি করছে, আর্তনাদ করছে। ভয়ানক সে দৃশ্য দেখার পর কিছুতেই তার পা দুটো আর চলল না। সে ভীষণ রকম ভয় পেয়ে গেল। চিৎকার করে সে রহিম ভাইকে ডাকতে লাগলো, আর সেখানেই সে অজ্ঞান হয়ে গেল। যখন তার চোখ খুলল, তখন সকাল। রহিম ভাই তাকে ডেকে তুলেছেন। কিন্তু আশেপাশে লক্ষ্য করে দেখেন সে এখন বাড়িতে আছে। কাল রাতের ঘটনা সব রহিম ভাইকে সে খুলে বলল। রহিম ভাই তখন বলল, আমি হঠাৎ কাজ করার ফাঁকে শুনতে পাই তোর ডাক। সামনে একটু এগিয়ে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। তোকে নিয়ে সাথে সাথে বাড়িতে চলে আসি। তোর সেবা যত্ন করি, কিন্তু তোর ঘুম কোনোভাবেই ভাঙছে না। যাক, আল্লাহর অশেষ রহমতে এখন তোর ঘুম ভেঙেছে। কি হয়েছে? তখন সকল ঘটনা শোনার পর রহিম ভাই তাকে বলল, আমি তোকে আগেই বলেছিলাম যে সন্ধ্যার সময় তুই যখন যাচ্ছিস দোয়া কালাম পড়েই যা। তো তাই তো তোর হাতে গ্যাস লাইটটা দিয়েছিলাম। যাই হোক, সামনে থেকে তুই এটা খেয়াল রাখিস, ও কিন্তু আবারও ক্ষতি করতে পারে। এই ছিল আজকের ঘটনা। এতটুকু রিফাত ভাই, এতটুকু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এখানেই টানবো। আশা করি সবারই ভালো লেগেছে। এতক্ষণ যারা আমার গল্প শুনেছেন তাদেরকে ফুলভাবে নিবেদন থাকবে যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে অল দিয়ে পাশে থাকুন, এবং আপনার যদি রিলেটিভ বা পরিচিত কেউ থাকে যে যারা গল্প শুনতে ভালোবাসে, তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিন। এই বলে আজকে এখানেই ইতি নিব। আবারও ঈদের দ্বিতীয় দিন, সবাইকে ঈদ মোবারক। সামনে আরও আমাদের পথ চলার সাথে সঙ্গী হন। এই বলে আজকে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।